আমি হতবাক হয়ে রাইয়ার দিকে চেয়ে রয়েছি। সে মাথা নিচু করে অঝরে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন। ও যে ভাইয়াকে ভালোবাসে এতদিন আমি একটুও বুঝতে পারিনি বা কল্পনাও করিনি। তবে আজ ওর মুখে এই কথাটা শুনে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। এইখানে ঠিক কি বলবো কিছুই বুঝতে পারলাম না। তবুও নিজেকে স্বাভাবিক রেখে ওর হাত ধরে শান্ত স্বরে বললাম, কতদিন থেকে এই ভালোবাসা? ভাইয়া কি বিষয়টা জানে? আমার প্রশ্নে রাইয়ার সহজ স্বীকারোক্তি। ক্লাস 7-এ থাকতে একবার আম্মু সহ তোদের এখানে এসেছিলাম, মনে আছে? আমি তো ছোট থেকেই চঞ্চল স্বভাবের ছিলাম। এই ঘর ওই ঘর তিরিং বিরিং করে লাফাতে লাফাতে তোর ভাইয়ার ঘরে ঢুকে তোর ভাইয়ার উপর একদম ফিল্মি স্টাইলে পড়ে গিয়েছিলাম। সেই দিন থেকে শয়নে স্বপনে শুধু উনাকেই দেখি। আর এভাবে কখন যে উনাকে ভালোবেসে ফেলেছি আল্লাহ মালুম। এতক্ষণ ধরে কেঁদে ভাসিয়ে দেওয়া পাগলটা ভাইয়াকে নিয়ে কথা বলতে বলতে কেমন খুশিতে গদ গদ করে উঠেছে। মেকি রাগ দেখিয়ে ঝাড়ি দিয়ে বললাম, হয়েছে, এত বিস্তারিত শোনার সময় নেই। মেইন কথা বল, ভাইয়া বিষয়টা জানে কি না? আমার কথায় রাইয়ার হাসিখুশি মুখটা পুনরায় মলিন হয়ে গেল। সে মলিন মুখে শান্ত স্বরে বলল, আমি কখনো উনাকে ভালোবাসার কথা বলিনি। তবে উনি হয়তো বিষয়টা উপলব্ধি করতে পেরেছে। একদিন উনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকার জন্য খুব জোরে ধমক দিয়েছিলেন। ওর কথার মাঝখানেই আম্মু দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন। আরিবা ঘুমিয়ে গেছে। ভেবেছিলাম আম্মু রাইয়াকে দেখেছে। তবে আম্মু ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রাইয়া কখন এসেছে? ওর চোখ মুখের এই অবস্থা কেন? আরও অনেক প্রশ্ন। তবে আমি আম্মুকে দ্রুত স্বরে বললাম, আম্মু 5 মিনিট একটু সময় দাও। আমি তোমাকে ডেকে এনে সব বুঝিয়ে বলবো। আমার কথায় আম্মু হয়তো বুঝতে পারলেন বিষয়টা। তাই পুনরায় দরজা আটকিয়ে আরিবাকে কোলে করেই চলে গেলেন। সময়ের কাঁটা যেন আজ দ্রুত বেগে ছুটছে। 4টার মধ্যে উনি আমাদের তৈরি থাকতে বলেছিলেন। এইদিকে 3:30 পেরিয়ে গেছে। এখন কি করব না করব ভেবে না পেয়ে একটু তাড়া দিয়েই রাইয়াকে বললাম, দেখি আঙ্কেলের নাম্বারটা দে। আমার কথায় রাইয়া আতকে উঠে বলল, কি করবি? আমি ফোন চাপতে চাপতে স্বাভাবিক স্বরে বললাম, বাসায় যা, কাল পরশু ঈদ। এই সময় তুই মাথা গরম করিস না। আমার কথার মাঝে সে বাম পা ঢুকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আমি কখনোই বাসায় যাব না। দরকার পড়লে ঢাকা চলে যাব। গার্মেন্টসে কাজ করব। তবুও বাড়ি যাব না। ওর এমন বাচ্চাদের মতো কথা শুনে মেজাজ তুঙ্গে উঠে গেল। একজন শিক্ষিত ম্যাচিওর মেয়ে এমন উদ্ভট কথা বলতে পারে বিষয়গুলো ভেবে একটু কড়া গলায় বললাম, আমার কথা কি শুনবি? নাকি তুই পকপক করবি? রাইয়া বুঝতে পারল আমি রেগে যাচ্ছি, তাই চুপ হয়ে গেল। মাথা নিচু করতেই চোখ হতে টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মেয়েটা একটুতেই হাসতে জানে, আবার একটুতেই কাঁদতেও জানে। ওর বিষণ্ণতা দেখে জোরে একটা নিঃশ্বাস ফেলে ওর চোখগুলো মুছে দিতে দিতে নরম কণ্ঠে বললাম, দেখ, এভাবে মন খারাপ করিস না। আমার কথাগুলো মন দিয়ে শোন। কেমন? আমার কথায় রাইয়া হ্যাঁ সম্মতিতে মাথা নাড়াল। মুখের সামনে পড়ে থাকা ওর এলোমেলো চুলগুলো আমি হাত দিয়ে ঠিক করে দিতে দিতে শান্ত স্বরে বললাম, একটু পর তোর আরাফ ভাইয়া আসবেন। আমাদের নিয়ে সাপাহার যাবেন। আমরা তোকে বাসায় পৌঁছে দিব। তোকে এভাবে আমাদের সাথে নিয়ে গেলে আঙ্কেল রাগ করবেন। বুঝেছিস? তুই বাসায় গিয়ে আঙ্কেলকে সোজাসুজি জানিয়ে দিবি তুই একটা ছেলেকে ভালোবাসিস আর তাকেই বিয়ে করবি। তার সাথে এটাও বলবি যে ঈদের পর ছেলের ফ্যামিলি তোকে দেখতে যাবে।
এবং খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করবে। আমার কথায় চোখ চকচক করে উঠল রাইয়ার। উত্তেজিত স্বরে বলল, সত্যি? ওর কথায় বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বললাম, সত্যি মিথ্যে পরের বিষয়, আগে তোর বিয়ে আটকাতে হবে। তাই এই পরিকল্পনা। বাকি কাজ ঈদের পর ব্যতীত সম্ভব নয় রে, কারণ কিছু ক্ষণের মধ্যে আমাকে চলে যেতে হবে। আমার কথাগুলো শুনে রাইয়া কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর হ্যাঁ সম্মতিতে মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, তোর উপর ভরসা করলাম দোস্ত। তবে যদি আব্বু দাদু বাড়ি গিয়ে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়? মোবাইলে সময় দেখলাম 4টা বাজতে মাত্র আর 20 মিনিট। আমি সবকিছু চেক করতে করতে বললাম, যদি হিতে বিপরীত হয় ফোন দিস। কি জানি, দেখিস, তোর হিরোই তোকে বাঁচাতে হয়তো হাজির হয়ে যাবে। রসিকতার স্বরে কথাগুলো বলতেই ফট করে মনে পড়ায় আবার বলে উঠলাম, তুই যখন বাসায় আসিস তোকে কে দরজা খুলে দিয়েছিল? রাইয়া স্বাভাবিক স্বরে বলল, নীরব ভাইয়া। আমি ওর কথা শুনে ওর কাছে এগিয়ে মাথা একটু নিচু করে ফিসফিসিয়ে বললাম, বাহিরে গিয়ে আম্মুকে বল আমি ডাকছি। তারপর সোজা ভাইয়ার ঘরে চলে যাবি। এতদিন ধরে নিজের বুকে জমানো সমস্ত ভালোবাসার কথা ওকে বলবি। দরকার হলে ডুকরে কেঁদে তাকে বুকে জড়িয়ে নিজেকে শান্ত করবি। কিছু কঠিন কঠিন প্রশ্ন ভাইয়ার মস্তিষ্কে গেঁথে দিয়ে যাবি, যেন তুই চলে যাওয়ার পর প্রতিটি মুহূর্তে প্রশ্নগুলো ভাইয়াকে অস্থির করে তুলে তোর কাছে টানে। আমার কথাগুলো শুনে রাইয়া আনমনেই বলে উঠল, যদি উনার জীবনে কেউ থেকে থাকে। আমি ওর মাথায় হাত বুলিয়ে মলিন হেসে বললাম, তবুও নিজেকে প্রকাশ কর। যদি সে অন্য কারোরই হয় তবে আলিঙ্গনটা একটু গাঢ় করিস। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মতো মানসিক শান্তি এই পৃথিবীতে নেই। সেই শান্তির জন্য একটু স্বার্থপর হোস। অন্যের সম্পদ বুকে জড়িয়ে একটু স্বস্তি খুঁজে নিস। নিজেকে প্রকাশ কর রাইয়া। জানিস, উনি আমাকে শিখিয়েছেন এই শহরে চোখের ভাষা বোঝার ক্ষমতা শুধু উপন্যাসের চরিত্রগুলোর মধ্যেই সীমাবদ্ধ, আমাদের মতো অতি সাধারণদের নয়। যদি ভালোবাসতে ইচ্ছে হয় ভালোবাসো, যদি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ছুঁয়ে দাও। আজ বাড়িতে বিশাল আয়োজন করেছেন আমার শ্বশুর। যত আত্মীয় স্বজন কাছের লোকজন আছে সবাইকে দাওয়াত দিয়েছেন। একে তো ঈদের সময়, তার উপর নাতনির আগমনে বাবা পারে না তো পুরো গ্রাম খাওয়ায়। ঈদের একদিন আগে থেকে ঠিক করে রেখেছেন ঈদের দ্বিতীয় দিন বাড়িতে বড় একটা আয়োজন করবেন তিনি। উনি ও বাবার কথায় সহমত পোষণ করেছেন। তাই ঈদের থেকে আজকের দিনের প্ল্যান প্রোগ্রামে বাবা ছেলের বেহাল দশা। আমার ছোট্ট পরি তো এবার ঈদে অগণিত ড্রেস পেয়েছে। তবে দুঃখের বিষয় এই ভ্যাপসা গরমে কিছুই ঠিকমতো পরতে পারেনি। তবে মামে এইবার ভালোই ঈদি পেয়েছি। আরিবা তো ঈদি হিসেবে সোনা দানাও পাচ্ছে। মা ঈদের দিন সকালে আরিবাকে একটা সোনার বেনি চেইন উপহার দিয়েছেন আর আদুরে গলায় বলেছেন, বুবুনি, এইটা শুধু আমার পক্ষ থেকে, দাদুর থেকে কিন্তু আবার নিতে হবে। মায়ের নাতনির সাথে আদুরে আলাপ দেখে আমি মুচকি হাসলাম। অবুঝ আরিবা শুধু পিট পিট করে ওর দাদির দিকে তাকিয়েছিল। অসুস্থ থাকার কারণে আমি বাহিরে বেরোইনি। চাঁদ রাতে উনি লাল সাদার কম্বিনেশনে একটা সুন্দর কাতান শাড়ি এনে আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন এবং ঈদের দিন সেটা পরার জন্য বলেছিলেন। হাতে আরেকটি প্যাকেট ধরিয়ে দিয়ে ঘুমন্ত আরিবার পাশে শুয়ে তাকে আদর করতে লাগলেন। প্যাকেট ছিঁড়ে তাতে লাল সাদা রঙের কতগুলো রেশমি চুড়ি, কাঠ গোলাপের গাজরা আর মেহেদি ছিল। মেহেদিটা হাতে নিয়ে উনার দিকে এগিয়ে দিয়ে অবদার করে বসেছিলাম। পরিয়ে দিন।
আমাকে অবাক করে দিয়ে উনি দ্রুত উঠে বসলেন। হাত থেকে মেহেদিটা নিয়ে আমার বাম হাত টেনে উনার কোলের মধ্যে নিয়ে আমাকে মেহেদি পরিয়ে দিতে শুরু করেন। যেন কাজটা খুব সহজ উনার কাছে। তবে কি আঁকিয়েছে দেখতে হাতের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠেছিলাম। বড় একটা লাভ আঁকিয়ে তার মাঝে লিখে রেখেছে আরাফ, নিরুপমা, আরিবা। ঈদের দিন উনি নামাজে যাওয়ার আগে বহুবার আফসোসের ন্যায় বলেছে, ইস, এই দেশে যদি মেয়েদের ঈদগাহে নামাজের অনুমতি থাকত, আমি আমার পরি আর প্রিয়কে নিয়ে যেতে পারতাম। উনার আফসোস দেখে মৃদু হেসে বলেছিলাম, এত আফসোসের কিছু নেই, আপনার প্রিয় আর পরি সেখানে যাওয়ার জন্য পারফেক্ট নয়। যাওয়ার আগে উনি আমাদের মেয়েকে করকরে এক ব্যান্ডেল 100 টাকার নোট দিয়ে দুজনেরই কপালে গাঢ় চুম্বন করে চলে গিয়েছেন। মায়ের মাধ্যমে গোসল সেরে আমি উনার দেওয়া শাড়িটা গাড়ি জড়িয়ে সেজেছিলাম। মা ভেজা চুলগুলো যত্ন সহকারে আঁচড়িয়ে খোলা চুলের মাঝখানের গাজরা বেঁধে দিয়েছিলেন। হাতে রেশমি চুড়ি দিয়ে চোখে গাঢ় করে কাজল পরে ঠোঁটে লাল খয়েরি লিপস্টিক দিয়ে সেজেছিলাম। অনেক দিন পর সাজলাম, কেন জানি না একটু লজ্জা অনুভব হচ্ছিল। নামাজ শেষে উনি ঘরে এসে প্রথমে চমকে উঠেছিলেন, তারপর আনন্দিত হয়ে দ্রুত কাছে এসে গালে হাত দিয়ে বলেছিলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে, আসো একটু কোলাকুলি করি। কথাগুলো বলে উনি কোলাকুলি করলেন। গালে মুখে অজস্র চুমু এঁকে দিল। পকেট থেকে ফোন বের করে আমার কোমর জড়িয়ে একটা সেলফি তুললেন। আমার লাল সাদা শাড়ি আর উনার সাদা রঙের পাঞ্জাবি। ছবিটা খুবই সুন্দর উঠেছিল। মনে মনে বলেছিলাম, বাহ, আমাদের তো খুব সুন্দর মানিয়েছে। ঈদের দ্বিতীয় দিন ভোরে আরিফা আপু, দুলাভাই এবং দুলাভাইয়ের মা, ভাই এসে পৌঁছেছেন। উনারা উপরের ঘরে রেস্ট নিচ্ছেন। আমি আগের ন্যায় মা বাবার ঘরেই রয়েছি। মা বাবাও আমাদের পাশের রুমে আছেন। ময়না ঈদের দুদিন ছুটি নিয়েছিল, আজ সকালেই ও চলে এসেছে। উপরের ঘরে অতিথিদের জন্য ঠিক করে রেখেছেন মা। বাড়িতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। উঠোনে বড় বড় হাঁড়ি পাতিলে রান্নার তোড়জোড় চলছে। পাকদার হিসেবে ছোট খালু আর আব্বুকে থাকতে বলেছেন বাবা। সকাল 10টার মধ্যেই বাড়ি পুরোপুরি ভরে উঠল। আর আমার পরিটাকে সবাই উপহার দিতে লাগল। সবার সাথে বেশি কথা বলা বা রেস্ট না করাতে কোমরে ব্যথা অনুভব হতেই ঘরে এসে আমি শুয়ে পড়লাম। আরিবা ওর ফুপির কোলে বারান্দায় রয়েছে। আমি ধীর পায়ে এসে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এভাবেই কিছুক্ষণ পেরিয়ে যেতেই কেউ দরজায় নক করলেন। আমি মৃদু স্বরে আসো বলতেই ভাইয়া ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি চোখ মেলে ভাইয়াকে এক পলক দেখে পুনরায় চোখ বন্ধ করলাম। ভাইয়া রাশভারী গলায় বলল, রাইয়া ছাগলকে আমার কাছে তুই পাঠিয়েছিস? ভাইয়ার মুখে রাইয়ার নাম শুনেই চট করে তাকালাম। এত ব্যস্ততায় ওর কথা বেমালুম ভুলে গেছি ভেবে চোখ বড় বড় উত্তেজিত স্বরে বললাম, কেন, কি হয়েছে? হিতে বিপরীত হয়ে যায়নি তো? ফোন কই আমার? আমি হাতড়িয়ে বিছানায় ফোন খুঁজতে চাইলে ভাইয়া একটু ঝাড়ি মেরে আমাকে বলল, থামো, কিছুই হয়নি, আমাকে কথা বলতে দে। ভাইয়ার কথায় চুপ করে ভাইয়ার দিকে তাকিয়ে রইলাম। ভাইয়া ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তুই কোনো জ্ঞানে আমার কাছে ওকে পাঠিয়েছিস? তুই না আমার বোন? তাহলে আগে তুই তো আমার সাথে কথা বলতে পারতি। ভাইয়ার কথায় বুঝতে পারলাম নির্ঘাত ছাগলটা কিছু কাহিনী ঘটিয়ে ফেলেছে। মুখ কাচুমাচু করে উঠে বসে মিনমিনে গলায় বললাম, কি হয়েছে ভাইয়া? কি করেছে ও?
আসলে সবকিছু এত তাড়াতাড়ি হচ্ছিল যে কোনো বুদ্ধি না পেয়ে ওকেই কথা বলতে পাঠিয়ে দিয়েছি তোমার কাছে। কি করছে ও? আমার কথায় ভাইয়া জোরে একটা নিঃশ্বাস ফেলে শান্ত স্বরে বললেন, প্রথমত ও যা করছে সেইটা আমি তোকে বলতে পারবো না, বা বলা সম্ভব নয়। তুই ওর থেকেই শুনিস। আর দ্বিতীয়ত, সেই দিন রাতেই ওর বাপ এসে আমাদের বাড়িতে হাজির হয়েছে, যার দরুন বাবা মা আমাকে ডিটারজেন্ট ছাড়া ধুয়েছে। ভাইয়ার কথা শুনে মুখ হা হয়ে গেল আমার। শয়তানটাকে বারবার বলেছি ভাইয়ার নাম ওর পরিবারকে না বলতে, ঈদ পর্যন্ত বিষয়টা চেপে যেতে। ঈদের পর কিছু একটা হতো তাহলে ও এমন। কথাগুলো ভাবতেই চেঁচিয়ে ভাইয়াকে বলে উঠলাম, ভাইয়া রাইয়ার বাবাকে তুমি কি বলেছ? ভাইয়া আমার কথায় স্বাভাবিক স্বরে বলল, কি আবার বলেছি, যা সত্যি তাই বলেছি। ও ওর বাবাকে বলেছে আমি নাকি ওর বয়ফ্রেন্ড। ঈদের পর আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে যাবে নাকি ওদের বাসায়। এগুলো শুনে তো আব্বু লালে লাল, তার উপর আম্মুর অভিযোগ আমি কেন উনাকে আগে এইসব জানাইনি। এত প্রশ্নের মাঝে বিরক্তিতে আমি বলে দিয়েছি সব মিথ্যে। এই সব কথা আমি রাইয়াকে কখনোই বলিনি। ভাইয়ার কথায় মাথার উপর আকাশ ভেঙে পড়ল আমার। বিস্ফোরিত চোখে বিড়বিড় করে বলতে লাগলাম, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কথাগুলো বলতেই ভাইয়া আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে নীরু? আমি কাদো কাদো গলায় ছটফট করতে করতে বলে উঠলাম, হাই আল্লাহ, ও মরে যাবে ভাইয়া। কি সর্বনাশ হল! এখন আমি কি করব? কোনো মুখে ওর কাছে যাব? আমার ফোন কোথায়? উঠে দ্রুত ফোন খুঁজতে লাগলে ভাইয়া নিজের ফোনটা আমার দিকে বাড়িয়ে দিয়ে পুনরায় জিজ্ঞেস করল, সত্যিই আমি কিছু বুঝতে পারছি না। তুই সব কিছু খুলে বলবি? ভাইয়ার কথার মাঝেই আমি ফোন খুঁজে পেলাম। দ্রুত রইয়ার নাম্বারে ডায়াল করতেই ফোন বন্ধ দেখালো। ফোন বন্ধ পেতেই অজানা ভয়ে বুক শুকিয়ে উঠল। ধপ করে বিছানায় বসে পড়লাম। ভাইয়া পাশে এসে বসে পুনরায় কি হয়েছে জিজ্ঞেস করলেন। ফ্লোরের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললাম, কালকে ওর বিয়ে হওয়ার কথা ছিল ভাইয়া। দেশের বাড়ি গিয়ে ওর বাবা ওকে সেকেন্ড হ্যান্ড একজন ছেলের সাথে বিয়ে দিবে বলেছিল। ও তুমি ব্যতীত কাউকে বিয়ে করতে পারবে না। তাই সেদিন আমার কাছে ছুটে এসেছিল। দরকার হলে আমাদের খামার বাড়িতে কাজ করবে, তবুও বিয়ে করবে না এমন কথাও বলেছিল। তবে আমিই ওকে বাড়ি যেতে বলেছিলাম, সাথে শিখিয়ে দিয়েছিলাম কিছু কথা। তবে সবকিছু এভাবে ঘেটে যাবে ভাবতেও পারিনি। সবকিছু মনে হয় শেষ হয়ে গেছে ভাইয়া। ও আমাকে বিশ্বাস করেছিল। কথাগুলো বলতে বলতে ফুপিয়ে কেঁদে উঠলাম। নিজেকে অযোগ্য মনে হল। আমার কান্না উচিত হবে না, তাই ভাইয়া মাথায় হাত বুলিয়ে থেমে যেতে বললেন। নিশ্চুপ অশ্রু বিসর্জন দিতে লাগলাম। ভাইয়া রাইয়াকে পরপর কয়েকবার ফোন দিল। তবে পূর্বের ন্যায় ফোন বন্ধ রাইয়ার। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে ভাইয়া উঠে দাঁড়ালেন। প্যান্টের পকেটে হাত গুজে দরজার দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, এত কিছু গুছিয়ে তোকে না বলে যদি আমাকেই বলতো পাগলিটা, তবে হয়তো আজ এই বিষণ্ণতা থাকত না। পাগলিটা সেদিন সাহস করে সামনে এসেছিল, তবে কিছুই গুছিয়ে বলতে পারেনি। শুধু নিজেকে আমাকে এলোমেলো করে দিয়ে চলে গিয়েছিল। যদি একবার বলতো সময়টা বড্ড কম। কথাগুলো শেষ করে ভাইয়া এক মুহূর্ত আর দাঁড়ালেন না, হন হন করে দরজা ঠেলে বাহিরে বেরিয়ে গেলেন। কষ্টটা যেন বহুগুণ আরও বেড়ে গেল ভাইয়ার কথা শুনে। রাইয়া ও নিজেকে মেলে ধরতে পারেনি। ভাইয়াও রাইয়ার চোখের ভাষা পড়তে পারেনি। আর আমিও ভাইয়াকে কিছু বলিনি। আফসোস।
দরজা খট করে খোলার শব্দ পেয়ে সামনে তাকালাম। তাকাতেই চোখ আকাশে উঠে পড়ল। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে রাইয়া সামনে দাঁড়িয়ে রয়েছে, বিধ্বস্ত চেহারায় ছুটে এসে আমাকে জড়িয়ে ধরাতে। আমি যেন চেতনা ফিরে পেলাম। ওর দুই কাঁধ ধরে ওকে মুখোমুখি করে উত্তেজিত স্বরে বললাম, তুই এখানে কিভাবে আসলি, আর তুই? বাকি প্রশ্ন করার আগেই রাইয়া শুকনো মুখে শান্ত স্বরে বলল, খুবই ক্ষুধা পেয়েছে, আগে কিছু খেতে দিবি? 2 দিন থেকে ঠিকমতো খাওয়া হয়নি। রাইয়ার কথায় যেন বুক ফেটে যাওয়ার মতো উপক্রম আমার। কোনো প্রশ্ন না করেই ওকে বসতে বলে দ্রুত ঘর বেরিয়ে গেলাম। এক প্লেটে কাটা ফলমূল মিষ্টি, আর অন্য প্লেটে ভাত আর পাবদা মাছের চচ্চড়ি, আর কাল রাতের রেঁধে রাখা গরুর মাংস গরম করে ময়নাকে সাথে নিয়ে ঘরে আসলাম। ঘরের মধ্যে আমি, ময়না, আরিফা আপু এবং দুলাভাই বসে রয়েছি। আমাদের সবার দৃষ্টি রাইয়ার দিকে। সব কথা জানার জন্য মন আকুপাকু করছে। বাড়ি ভর্তি মানুষের মধ্যে একাকী গল্প করা সম্ভব? তার মধ্যে মাও আমার হাত চেপে ফিসফিসিয়ে বলেছে সব কথা সবাইকে এখনই না বলতে। রাইয়ার খাওয়া শেষ হতেই আপু দুলাভাই এসে হাজির হয়েছেন, তাই অগত্যা সবার সামনেই ওকে সবটা খুলে বলতে বললাম। মাথা নিচু করে হাত কচলাতে কচলাতে রাইয়া বলল, তুই বাড়িতে পৌঁছে দেওয়ার পর আমি তোর শিখিয়ে দেওয়া মতো সব বলেছিলাম। এই নিয়ে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়। ছেলের নাম বলার জন্য আমাকে চাপ প্রয়োগ করেন ওই মহিলা। আমি বলতে না চাইলে উনি আব্বুকে বলে যে আমি মিথ্যে বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এইটা বিয়ে আটকানোর একটা ফন্দি। এই প্রকার নানা কথায় উনারা পুনরায় চেপে ধরাতে আমি রাগে জিদে চেঁচিয়ে নীরব ভাইয়ার নাম বলে দিই, এবং মুহূর্তে এই সব কিছু কেমন চুপচাপ হয়ে যায়। আমিও শান্তির নিঃশ্বাস ফেলি। হয়তো বিষয়টা আর বাড়বে না। তবে কোথা থেকে কি সব তথ্য সংগ্রহ করে আব্বু রাতে এসে আবার আমার উপর রেগে ওঠে। আমি যে মিথ্যে বলেছি তা তিনি জানতে পারেন। তারপর ফোন কেড়ে নেন এবং ঘরে লক করে রাখেন। সকালে দেশের বাড়ি যাওয়ার জন্য দরজা খুলে আমাকে বের করে ওই অবস্থায় গাড়িতে উঠিয়ে নাটোর নিয়ে যায়। সেখানেও আমাকে ঘরে আটকিয়ে রাখে। এমনকি ঈদের দিন ও আমাকে ছেড়ে দেয়নি। বাড়িতে ছোট কাকা থাকলেও বাবার উপর কেউ কিছু বলতে পারে না, তাই নিরুপায় হয়ে শুধু পড়েছিলাম। ঈদের দিন ছোট কাকি এসে জোর করে একটু কিছু খাইয়ে দিয়েছিল। পরদিন ভোরবেলা আমার কাকার বড় ছেলে রাহাত, এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ও চুপি চুপি জানালার কাছে এসে আমাকে ডাক দেয় এবং পুরনো আমলের জানালার উপর গুজে রাখা শিক ধরে টান মারতেই দুটো শিক খুলে যায় এবং অনায়াসে আমাকে বাহিরে বের করে এবং হাতে 1000 টাকার নোট গুজে দিয়ে কাকির একটা বড় সুতি ওড়না গায়ে জড়িয়ে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে রাজশাহীর গাড়িতে আমাকে উঠিয়ে দিয়ে ও চলে যায়। আমি রাজশাহী এসে প্রথমেই তোদের বাড়ি গিয়েছিলাম, তবে বাড়িতে তালা দেখে নিরাশ হয়ে যাই। ঠিক বুঝে উঠতে পারি না এখন আমি কি করব। অনেকক্ষণ তোদের বাড়ির সামনে বসে থাকি, ফোন ওর সাথে নেই, আর তোদের কারোর নাম্বার মুখস্থ নেই। কি করব, শেষে ঠিক করলাম সাপাহার যাব তোর কাছে। তবে সেখানে গিয়েই বা কিভাবে তোকে খুঁজে পাব। বিষয়গুলো ভাবতেই তোদের দোকানের কথা মনে হয়। দোকান বন্ধ থাকলেও দোকানের নামের নিচে আঙ্কেলের নাম্বার তো ঠিকই থাকবে। তাই দ্রুত সেই মোতাবেক কাজ করি আমি। সাপাহার এসে পৌঁছায়। এখানে এসে একটা দোকান থেকে ফোন নিয়ে আঙ্কেলকে ফোন করলে আন্টি সেই ফোন রিসিভ করেন। আন্টিকে সব বলতেই আন্টি আরাফ ভাইয়াকে ফোন ধরিয়ে দেন। সব শুনে আরাফ ভাইয়া আমাকে বাসস্ট্যান্ড থেকে এখানে এনেছেন। এক নাগারে এতক্ষণ যাবৎ সব কাহিনী খুলে বলল রাইয়া।
ঘরে থাকা প্রতিটি মানুষ নিশ্চুপ বসে রইল। হয়তো আমার মতো প্রতিটি মানুষ বাকরুদ্ধ হয়ে গেছে। কথাগুলো বলতে যতটা সহজ শুনিয়েছে, পরিস্থিতির সম্মুখীন হওয়া ঠিক ততটাই কঠিন ছিল রাইয়ার কাছে। মাথা নিচু করা চটপটে দূরত্ব মেয়েটা হুট করে যেন মিয়ে গিয়েছে। বিধ্বস্ত মুখটা নিচু করে ফ্লোরের দিকে চেয়ে রয়েছে। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে ওর। বিগত কয়েক বছর মাহিন সৎ মায়ের নিকট বড় হওয়া সত্ত্বেও ওকে এভাবে ভেঙে পড়তে দেখিনি। কখনো বুঝতেই দেয়নি ও কষ্টে রয়েছে। হেসে খেলে দিব্যি নিজেকে আড়ালে রেখেছে। সৎ মাকে মহিলা বলে ডাকার জন্য একদিন ওকে বলেছিলাম, রাইয়া নতুন আন্টি কেমন রে, তোদের ভালোবাসে? আমার কথায় মৃদু হেসে বলেছিল, ভালোই, শুধু দায়িত্ব পালন করে, মায়ের মতো আবদার মেটায় না। ওর জায়গায় আমি থাকলে হয়তো প্রতিনিয়ত বিধ্বস্ত হতাম। ওর মতো প্রাণ খুলে মন খুলে হেসে খেলে কথা বলতে পারতাম না। দিন শেষে ভালো আছি বলার মতো ক্ষমতাও থাকত না। যখনই মনে হয় ওর জীবনটা মাহিন, তখনই কলিজা কেঁপে ওঠে। মনে মনে বলে উঠি, মাহিন পৃথিবী যেন পরম শুক্রর ও না হয় আল্লাহ। পৃথিবীর সকল মাকে তুমি সুস্থ রেখো। দুপুরের খাওয়া শেষ করে কাছের আত্মীয় স্বজন সবাই চলে গিয়েছেন, আর নিজের কয়েকজন সবাই যে যার মতো রেস্ট করছেন। বিভৎস গরমে সবার জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। গরমের হাফহাফ দেখে মনে হচ্ছে বিকেলে তুমুল ঝড় উঠবে। প্রকৃতি কেমন গুম সেজে থম মেরে বসে রয়েছে। রাইয়া আমাদের ঘরে আরিবার সাথে গভীর ঘুমে আচ্ছন্ন। বেচারা খুবই দুর্বল। সকালের পর থেকে ভাইয়াকে দেখতে পাইনি। অনেকবার ফোন দিয়ে ও রিসিভ করেনি। কোথায় গেছে আল্লাহ মালুম। খাওয়া শেষ করে উনি দুলাভাইয়ের ভাই সাবিদ খামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। বাড়িতে যেহেতু অনেক মানুষ, তাই ছেলেরা সবাই খামার বাড়ি থাকবেন ঠিক করেছেন। যাওয়ার আগে উনি আমাকে ভাইয়ার ব্যাপারে চিন্তা করতে না করলেন। তবুও মনে একগাদা চিন্তা নিয়ে ঘরের সামনে এসে দাঁড়াতেই পা থমকে গেল। ভেতর থেকে রাইয়ার কান্না ভেজা গলা শোনা যাচ্ছে। তবে ও কার সাথে কথা বলছে বুঝতে পর্দার ফাঁক গলিয়ে চোখ দিতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল। ভাইয়ার বুকে রাইয়া যেন চীনে জোকের মতো লেপ্টে রয়েছে। ছোট বোন হয়েও নিজের ভাইয়ের পার্সোনাল ম্যাটারে এভাবে উকি ঝুঁকি মারা উচিত নয়। তবে বিষয়টা ঠিক কি হচ্ছে তা জানতেই কান খাড়া করলাম। তাতে শুধু ননস্টপ রাইয়ারই কিছু কথা শুনতে পাচ্ছি। ও বলছে, সো সরি নীরব ভাইয়া, আমি ইচ্ছে করে আপনার নাম বলিনি। এভাবে চলে এসেছি ভেবে আমাকে বিয়ে করতেও হবে না। আমি শীঘ্রই নিজের রাস্তা খুঁজে নিব, নয়তো এখানেই থেকে যাব। যা হোক কিছু একটা করব। তবুও আপনি রাগ করবেন না বলুন। আমি যদি জানতাম এভাবে অনবরত কি সব আজে বাজে বকছে, যার কোনো ভিত্তি যুক্তি কিছুই নেই, তবে ভাইয়াকে একদম টাইটভাবে চেপে ধরে আছে। গোসল দিয়ে ওকে কি পরতে দিব তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাড়িতে ওর সাইজের কেউ নেই। আমার ড্রেস যে ওকে পরতে দেব তার উপায়ও নেই। একে তো আমি ওর চেয়ে লম্বা, তার উপর বিয়ের পর ওজন বেড়ে গোল আলু হয়ে গেছি। তাই ওর মতো পুতুলের জন্য কিছুই না পেয়ে আমার একটা আকাশী সাদা সুতি শাড়ি আর ব্লাউজ পেটিকোট দিয়েছি। শাড়ি পরে ওকে সুন্দর দেখালেও বেচারির ব্লাউজের গলা শুধু কাঁধ দিয়ে নেমে যাচ্ছে। এখন ঠিক এভাবেই কাঁধ উন্মুক্ত করে ও ভাইয়ার বুকে লেপ্টে আছে। ভাইয়া সোজা দাঁড়িয়ে থাকলেও হুটহাট উনার চোখ রাইয়ার ফর্সা উন্মুক্ত কাঁধের উপর পড়ছে, এবং লজ্জায় যেন ভাইয়া লাল নীল হয়ে যাচ্ছে। হারামিটাকে মনে হচ্ছে লাথি দিই।
আমি লজ্জায় বিমুখ হয়ে তাকাতেই গম্ভীর স্বরে ভাইয়ার ধমক কানে ভেসে এলো। এই মেয়ে, তুমি কি চুপ করবে? উকি মেরে তাকিয়ে দেখলাম রাইয়া মাথা নিচু করে ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছে, আর ভাইয়া ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছে। পূর্বের ন্যায় গম্ভীর স্বরে বলল, এসে থেকে পকপক করে যাচ্ছে। আমাকে তো কিছু বলার সুযোগ দিতে হবে নাকি? কথাগুলো বলে ভাইয়া জোরে একটা নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। তারপর স্বর একটু নিচু করে বলল, তোমার নাকি বিয়ে, আর তুমি এখানে কিভাবে? ভাইয়ার কথায় রাইয়া নিচু মাথায় ছোট্ট করে জবাব দিল, বাড়ি থেকে পালিয়ে এসেছি। তারপর আমাদের ঠিক যেইভাবে সবকিছু খুলে বলেছিল, ঠিক পুনরায় একই কথাগুলো রাইয়া ভাইয়াকে বললেন। পুরো দমে এত কথা বলে যেন হাঁপিয়ে উঠল বেচারি। জোরে জোরে নিঃশ্বাস ফেলতেই ভাইয়া রাশভারী স্বরে বলে উঠলেন, হয় ব্লাউজের গলা কাঁধ থেকে উপরে তোলো, নয়তো আঁচল দিয়ে কাঁধ ঢেকে রাখো। ভাইয়ার কথা শুনে নিজের কপালে নিজেই মৃদু চাপড় মারলাম। মনে মনে বললাম, হায় রে, তুই মেয়ে না এলিয়েন? কথাগুলো ভেবে কান খাড়া করে ভাইয়ার ভরাট গলায় বলা কিছু কথা শুনতে লাগলাম। ভাইয়া বলল, এই যে এত কথা, এত পরিশ্রম, এত ঝামেলা কিছুই হতো না যদি সেই দিন অমন উদ্ভট কাণ্ড না করে সবটা খুলে বলতে। ভাইয়ার কথায় রাইয়া শান্ত স্বরে মিনমিনে গলায় বলল, আসলে নীরু বলেছিল, যদি ভালোবাসতে ইচ্ছে হয় ভালোবাসো, যদি ছুঁয়ে দিতে ইচ্ছে হয় ছুঁয়ে দাও। তাই সেই দিন আপনাকে দেখে ভালোবাসতেও ইচ্ছে হচ্ছিল, আবার ছুঁয়ে দেওয়ারও। রাইয়ার এমন উদ্ভট কথা শুনে দম আটকে মরে যাওয়ার উপক্রম আমার। তার উপর আমার নামও বলে দিল। ওর কি মাথায় নেই আমরা ভাই বোন? আর ছাগলটা কি করেছে? কথাগুলো মনে মনে ভেবে পর্দা ভেদ করে উকি দিলাম। ভাইয়া এবার একটু রসিকতার স্বরে মুখ টিপে হেসে বলল, তাই বলে হুট করে এসে জড়িয়ে ধরবে? জড়িয়ে ধরেছে তাও মানা যায়, তবে কিস একটু দম নেওয়ার বা বুঝে ওঠার সময় তো দেওয়া উচিত। তাছাড়া আমি সিঙ্গেল না মিঙ্গেল সেইটুকু জানার ও চেষ্টা করলে না। ভাইয়ার কথায় গাধীটা চোরা চোখে এক নজর ভাইয়ার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, নীরু আরও বলেছিল, ভালোবাসায় একটু স্বার্থপর হতে, অন্যের জেনেও বুকে জড়িয়ে কিছু সময়ের জন্য নিজেকে শান্ত করতে। আমি তো জানি আপনি অন্যের, তাই আপনাকে জিজ্ঞেস করে পুনরায় কষ্ট পেতে চাইনি, তাই একটু স্বার্থপর হয়েছি। মন তা চাইছে। ওদের মাঝে গিয়ে দাঁড়ায়, টেবিল থেকে ফুলদানি টানিয়ে রাইয়ার হাতে দিয়ে বলি, হয়েছে মা, এবার থামো। এই ফুলদানি মেরে আমার কপাল ফাটিয়ে দে, তবুও আর আমাকে লজ্জিত করিস না ভাইয়ের সামনে। ও আমার কাজিন ভাই নয়, নিজের ভাই বলদ। একটু ও মান সম্মান রাখো। তবে মনের কথা মুখেই রয়ে গেল, কিছুই করতে পারলাম না। এর মধ্যে ভাইয়া রাশ ভারী গলায় বলল, যা হয়েছে সেইটা ভুলে যাও। তুমি কয়েকদিন এখানেই থাকো। সবাই বাড়ি গেলে আমি আব্বু আম্মুর সাথে কথা বলে তোমাকে এসে নিয়ে যাব। কথাগুলো বলে ভাইয়া বাহিরে আসার জন্য এক পা বাড়াতেই রাইয়া অসহায় মুখে সহজ গলায় বলল, আপনি আমাকে নিয়ে গিয়ে কি করবেন ভাইয়া? রাইয়ার অবান্তর প্রশ্নে ভাইয়া বিরক্ত হল। ভ্রু কুঁচকে গম্ভীর গলায় বলল, আমাদের বাড়িতে তোমাকে কাজে রাখব? সেইটা তো এই বাড়িতেই আমি করতে পারব। আপনার ওখানে যাওয়ার কি প্রয়োজন? রাইয়া, এখানে তো আর আমি থাকব না। ভাইয়া, কাজের মেয়ের আবার বাড়ির মালিকের সাথে কি? শুধু কাজ আর পাওনা, এই তো তাদের সম্পর্ক। তাতে আপনার থেকে যাওয়া না থেকে যাওয়াতে কি এসে যায়? রাইয়া, হুমম, তুমি সব বুঝো।
শুধু আসল কথায় বুঝো না, তাই না? মাথা মোটা কোথাকার। দুজনের এমন অবান্তর কথা বার্তা যেন আর নিতে পারছি না। মন চাইছে রাইয়ার গলা চেপে ধরি। এত নেকামি আর হজম হচ্ছে না। আমার কম কথা বলা শান্তশিষ্ট স্বভাবের ভাইটা এবার গেল। ওর জীবন ফাতা ফাতা হয়ে যাবে। কথাগুলো ভাবতেই রাইয়া ভরাট গলায় বলে উঠল, আপনার বাড়িতে কাজ করব। তবে আমার একটা আবদার আছে। সকালের শুরুটা যেন আপনার স্পর্শে শুরু হয়, আর রাতটাও। এতদিনের শূন্যতা, অপেক্ষা, আক্ষেপ সব পুষিয়ে দিতে হবে কিন্তু। আমার ভালোবাসার আগুনে পুড়িয়ে ঝাঁঝরা করে ফেললেও মুখ বুজে সহ্য করতে হবে আপনাকে, রাজি তো? রাইয়ার কথাগুলো মাথার উপর দিয়ে গেল। মেয়ে পাক্কা অভিনেত্রী, সব বুঝে এতক্ষণ ন্যাকামো করল, এখন আবার ভারী ভারী কথার জালে ভাইয়াকে কুপাকাত করছে। ভাইয়া মৃদু হেসে ধীর স্বরে বলল, যথা আজ্ঞা। ভাইয়ার কথায় রাইয়ার মুখটা হাসিতে ভরে উঠল। হাস্যোজ্জ্বল মুখে হাত বাড়িয়ে ভাইয়াকে ইশারা করে বলল, তো জড়িয়ে ধরুন। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে যত দ্রুত সম্ভব মায়ের ঘরের দিকে পা বাড়ালাম। আর এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। যথেষ্ট শুনে ফেলেছি। ভাইয়া যেহেতু রাজি, এখন শুধু ভালোই ভালোই সব শেষ হলেই বাঁচি। আসলে জীবন হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা মাত্র। এই যে সময় এগিয়ে যায়, এই যে জীবন ছুটে চলে, এগুলো তো শুধু মৃত্যুর তাড়নায়। যত দিন পেরিয়ে যায়, জীবনের সময় তত ফুরিয়ে আসে। এক সময় মৃত্যু দরজায় এসে কড়া নাড়লে এই সমস্ত মায়া ছেড়ে চলে যেতে হবে এক অজানা গন্তব্যে। তবুও আমাদের জীবন সাজানোর কত শত আয়োজন। সেই আয়োজনে পুরোদমে সাংসারিক একজন মেয়েতে পরিণত হয়েছি আমি। স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে একদম পাক্কা গৃহিণী। পড়াশোনার কথা আর নাই বা বললাম। এইটা জীবনের 4 সাবজেক্ট হিসেবে আখ্যায়িত হয়ে আছে। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে 3টি বছর। বাবা মা 2 বছর হলো একেবারে দেশে ফিরে এসেছেন। উনি চলে আসার জন্য বলেছিলেন। বাবা মা এসে আমাদের অনেকটাই উপকার হয়েছে। মা আরিবাকে আগলে রাখে, বাবা কর্মীদের সাথে সময় দেয়, ময়না আমি খামার বাড়ির সবকিছু পর্যবেক্ষণ করি। এই সব মিলিয়ে কেটে যাচ্ছে আমাদের ব্যস্ততম জীবন এবং সংসার। আরিবা ও আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে। গুটি গুটি পায়ে হেঁটে বেড়ায় পুরো বাড়ি। দাদুর সাথে ঘুরে বেড়ায়। সবাইকে আলহামদুলিল্লাহ ডাকতে শিখেছে। পটর পটর করে গল্প করে সবার সাথে। সারা বাড়ি ছুটোছুটি করে। রোজ সকালে বাবার সাথে খামার বাড়ি যাওয়ার জিদ করে। এক কথায় এই বাড়ির প্রাণ হয়ে দাঁড়িয়েছে পরিটা। আম্মু আব্বু ও ভালোই আছেন। ঈদের 8 দিনের মাথায় এইখান থেকেই রাইয়া আর ভাইয়ার বিয়েটা সম্পূর্ণ হয়। কারণ আব্বুর অনুরোধে ও রাইয়ার বাবা মুখ ফিরিয়ে নিয়েছেন। তাই আব্বু এইখান থেকেই শুভ কাজ সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ ওরাও ভালোই আছে। আর কয়েক মাস পর ইনশাআল্লাহ ওরাও বাবা মা হবেন। উনার পরিকল্পনা মোতাবেক আমের বাগান, কলার বাগান, গরু ছাগল, ধানের ফসল হতে বছরে আলহামদুলিল্লাহ ভালো অর্থ আসে। তার মধ্যে প্রতিটি খাবার আমরা বাড়ির খাই। উনি বাড়িতে খাওয়ার জন্য অল্প অল্প করে সবকিছু আবাদ করেন। এই বছর একটা দিঘি টেন্ডার নেওয়ার পরিকল্পনা করছেন। খামার বাড়িতে এখন মোট 6 জন কর্মচারী রয়েছে। তার মধ্যে 4 জন পুরুষ আর 2 জন মহিলা। এত কিছু সুন্দরভাবে পরিচালনা করতে করতে উনি অনেক সময় হিমশিম খেয়ে যেত। তখন বাবাও বাড়িতে ছিলেন না। তাই হিসাব নিকাশের দায়িত্ব আমাকে দিয়েছিলেন এবং বলেছেন মাসে মাসে বেতনও দিবেন। তবে শুধু বলেছেন,
2-1 মাস দিয়েছে, তারপর আর দেওয়ার কোনো বালাই নেই। আমি রসিকতা করে মনে করিয়ে দিল। উনি মৃদু হেসে বলে, নিবে যত টাকা নিতে ইচ্ছে হয়। টাকা তো তোমার কাছেই থাকে। এই 3 বছরে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। আরিবা হওয়ার 1 বছর পর থেকে আমার ওজন বাড়তে শুরু করেছে। 10 কেজি বেড়ে গেছে। আগে তো আলু ছিলাম, এখন বিদেশি আলু হয়ে গেছি। সেই কষ্টে কিছুদিন আগে ফুল দমে হাঁটা, এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল করেছিলাম। ফলস্বরূপ যখন 1 মাস পর ওজন মেপে দেখি ওজন তো কিছুই কমেনি, উল্টে বেড়ে গেছে। তখন খুব কান্নাকাটি শুরু করেছিলাম। আমার এইসব কাণ্ড দেখে উনি মুখ টিপে হেসে বলেছিল, দেখ নিরুপমা, যেহেতু খাবার না খেয়ে এত কষ্ট করেও যখন তোমার ওজন কমছে না, তো এখন তুমি খাও। দেখ, খেলেই হয়তো তোমার ওজন কমে যাবে। উনার কথায় রাগে মৃদুভাবে উনার চুল টেনে ধরে বলে উঠি, আপনি তো মজা নিবেনই। কত বাজে দেখায় আমাকে, মোটা হয়ে দেখেছেন। আয়নার নিজেকে দেখে কান্না পায়। এভাবে চলতে থাকলে কয়েক বছরে 100 কেজি পেরিয়েও যেতে পারি। তখন আপনি আবার সুন্দর দেখে একটা বিয়ে করবেন, তাই না? উনি আমার কথা শুনে আমার কোমর জড়িয়ে উনার কাছে টেনে গলায় মুখ ডুবিয়ে বলে উঠল, আমার ঘরে এত সুন্দর বউ রেখে আমি বিয়ে করতে যাব কোনো দুঃখে? উনার কথায় জোরে নিঃশ্বাস ফেলে উনার মুখটা আজলা ভরে সামনে এনে অসহায় স্বরে বললাম, সত্যি আমাকে কি খুব বাজে দেখায়? বুড়ি বুড়ি লাগে নাকি? আমার কথায় উনি মুচকি হেসে মুখের সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে স্বাভাবিক স্বরে বলল, সত্যি বলতে আমি না, তোমার শারীরিক পরিবর্তনটা বুঝতে পারি না। সেই ছোট্টবেলা যেই পতুলটাকে ভালোবেসেছিলাম, যেই ছিপ ছিপে গরনের মিষ্টি মেয়েটা আমার অর্ধাঙ্গিনী হয়েছিল, তোমার দিকে তাকালে আমি সেটাই দেখতে পাই। আগের আর এখনের মধ্যে পার্থক্যই খুঁজে পায় না। তুমি আমার চোখে সবসময় সুন্দর। ব্যাস, একজন মেয়ের আর কি লাগে? যত বড়ই ডিপ্রেশন থাকুন না কেন, সব সেরে যাবে শুধু এইটুকু কথাতেই। তাই মাথা থেকে মোটা হচ্ছি, দেখতে বাজে লাগছে। এই সব চিন্তা বাদ দিয়ে সংসারে মন দিলাম। তবে এই নয় যে আমাদের মাঝে শুধু রোমাঞ্চ আর রোমাঞ্চ। এখন টুকটাক ঝগড়াও হয়। কিছুদিন আগে টুক করে একটা থাপ্পড়ও খেয়েছি। তবে যেইটাই হোক 10 মিনিট 20 মিনিট ঊর্ধ্বে গেলে আধা ঘন্টা, এর বেশি কেউ কথা না বলে থাকতে পারি না। সারাদিন মান অভিমান যদিও চলে, রাতের মধ্যে সব মিটমাট। আসলে চরটা নিজের দোষেই খেয়েছি। আমি আর চুপচাপ স্বভাবের নেই। মুখে মুখে উত্তর এবং একটু ঝগড়ুটেও হয়ে গেছি। কখনো কখনো দুজনেই খুব বুঝি একে অপরকে, আবার কখনো কখনো একদম নাছোড়বান্দা। টেনে টেনে ঝগড়া বাড়িয়ে দিই। সেদিন টুপ করে বলে দিয়েছিলাম, আর থাকব না এখানে। রাতেই মেয়ে নিয়ে জোরপূর্বক বাহিরে বেরিয়ে আসতে চাইলে উনি বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা চালালেও আমি যখন একদম জিদ করে বসি, চিল্লানি দিয়ে কিছু বলতে যাব, তখনই টুপ করে একটা থাপ্পড় মেরে দেয় গালে। বিস্ফোরিত চোখে উনার দিকে তাকিয়ে দেখতেই উনি রাগ করে ভেতরে চলে গেলেন। ওমা, মারলেন ও উনি, রাগলেন ও উনি। বিষয়গুলো ভেবে মুখ ফুলিয়ে ঘরের মধ্যে ঢুকে খাটের উপর বসে পড়লাম। উনি টান টান হয়ে বিছানায় শুয়ে চোখের উপর হাতকনুই চেপে চোখ রেখে রেখেছেন। আরিবাকে বিছানায় শুয়ে দিয়ে গাল ফুলিয়ে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলাম। উনি কি কাছে আসবেন না? রাগ ভাঙাবেন না? এই সব ভেবে ঘন ঘন উনার দিকে তাকিয়ে ও উনার কোনো ভাবান্তর না দেখে বুকে ব্যথা অনুভব হতে লাগল।
এভাবে আর থাকতে পারবো না। উনাকে জড়িয়ে না ধরলে তো ঘুমও আসবে না। তাই টিপে টিপে পা ফেলে উনার পাশে গিয়ে ঠেলে ঠুলে শুতে চেষ্টা করতেই উনি একটু সরে গেলেন। উনাকে জড়িয়ে ধরে উনার বুকে মাথা এলিয়ে দিলাম। বিড়বিড় করে সরি বলতেই উনি একটানে আমাকে উনার বুকের উপর তুললেন। আঘাত করা গালে একটা দুইটা পরপর অগণিত বার ঠোঁট ছোঁয়ালেন। মুহূর্তেই সর্বাঙ্গ শিউরে উঠল। খামচে ধরলাম উনার টি শার্ট। স্পর্শগুলো গাল থেকে নিচের দিকে নামতে থাকল। ভালোবাসা যেন প্রগাঢ় রূপ ধারণ করল। এত ভালোবাসায় কিছুক্ষণ আগে করা সব মান অভিমান যেন নিঃশেষ হয়ে গেল। সকাল থেকে বুকে ব্যথা অনুভব হচ্ছে। কখনো কখনো জ্বালাপোড়া অনুভব হচ্ছে। আরিবা ব্রেস্ট ফিড করে না প্রায় 6 মাস হতে চলেছে। তবুও সকাল থেকে ব্যথার সাথে সাথে নিপল থেকে পানির ন্যায় আঠালো কিছু তরল পদার্থ বের হচ্ছে। বিষয়টা চোখে পড়তেই বুক ধক করে উঠল। মেয়েদের গাইনি সমস্যার যে শেষ নেই। তার মধ্যে ব্রেস্টের প্রবলেম হচ্ছে নীরব ঘাতী। নীরবে মানুষকে শেষ করে দেবে, মুখ দেখে বোঝাও যাবে না। উনি দুপুরে বাড়ি ফিরলে উনাকে সব খুলে বললাম। উনি কাল পরশুর মধ্যে রাজশাহী আমাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবেন বলে আশ্বস্ত করলেন। তবে সন্ধ্যায় শরীরের ত্বকের মধ্যে কিছু পরিবর্তন দেখলাম। ত্বকের রং কালচে এবং লোমকূপগুলো মৃত দেখাচ্ছে। ভয়ে অন্তর আত্মা কেঁপে উঠল। ইউটিউবে সার্চ দিয়ে যা দেখলাম তাতে আরও আতঙ্কিত হয়ে পড়লাম। ব্রেস্ট ক্যান্সারের অধিকাংশ লক্ষণই আমার শরীরে বিদ্যমান। ময়না ব্যতীত আর কাউকেই কোনো কিছু বললাম না। কনফার্ম না হয়ে কাউকে কিছু বলা ঠিক হবে না। তাছাড়া উনারা চিন্তিত হয়ে পড়বেন। তাই যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে অপেক্ষা করতে লাগলাম উনার বাড়ি ফেরার আশায়। রাতে উনি বাড়ি ফিরলে ধীরে সুস্থে উনাকে সবটা জানালাম। অজানা আশঙ্কায় ভয় কেঁদে উঠলাম। উনি বুকে জড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালালেও অনুভব করলাম উনিও ছটফট করছেন। অজানা আশঙ্কায় উনার বুকেও তোলপাড় উঠেছে। সকালে রাজশাহী যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখলাম। ঠিক করেছি 2 দিন থাকব ওখানে। সব কিছু স্বাভাবিকভাবে চললেও ভেতর ভেতর কেমন অস্থিরতা কাজ করছে। কাল থেকে ঠিকমতো কিছুই খেতে পারছি না। গলায় এসে যেন খাবার আটকে যাচ্ছে। আরিবাকে তৈরি করে মায়ের কোলে দিয়ে এসেছি। এবার আমি তৈরি হব ভেবে সবে আলমারি খুলতে যাব। মুহূর্তেই নিচ হতে ময়নার জোর গলায় চিৎকারে যেন চমকে উঠলাম। ভাবি, তাড়াতাড়ি আসেন, আরিবা মামুনি কেমন যেন করিচ্ছে। ময়নার কথাটা শুনে হাতের কাপড় মেঝেতে ফেলে যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। নিচের ঘরে সিজারের প্রথম 4 মাস থাকার পর আমরা উপরের ঘরে শিফট হয়েছি। দ্রুত নিচে নামতেই মায়ের কান্না মিশ্রিত লাল মুখটা দেখতে পেলাম। উনার কোলে আরিবাকে দেখে দ্রুত ওকে কোলে নিয়ে আমার বুকের মধ্যে আগলে ধরলাম। চোখ বড় বড় করে মেয়ে আমার মাথা টলমল করছে। মাথা সোজা রাখতে পারছে না। বুঝতে পারলাম ওর মাথায় কিছু একটা সমস্যা হচ্ছে। বুকের মধ্যে শক্ত করে চেপে ধরে আরিবাকে বলে উঠলাম, আম্মু রে, চোখ বন্ধ কর বাবা, চোখ বন্ধ কর। আর অন্যদিকে চেঁচিয়ে ময়নাকে বলে উঠলাম, তাড়াতাড়ি তোমার ভাইকে ফোন দাও ময়না। মুখের কথা মুখেই রয়ে গেল। আমার চিৎকারের উত্তরে পিছনে থেকে উনি আতঙ্কিত স্বরে বলে উঠলেন, কি হয়েছে? আমি বুকের মধ্যে জড়িয়ে রাখা আরিবার দিকে চেয়ে দেখলাম। ওর চোখ এখন শান্ত হয়ে আছে। মুখ থেকে হালকা লালা বের হয়েছে। তবে বুঝতে পারলাম ও দুর্বল। মাথায় হাত বুলিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়লাম। পিছনে এতক্ষণে মা আর ময়না মিলে সমস্ত কথা উনাকে খুলে বলছেন। ঝড়ের বেগে উনি আমার পাশে বসে আরিবাকে কোলে নিলেন।
জোর গলায় ময়নাকে উদ্দেশ্য করে বললেন, বাবাকে ফোন দিয়ে এই মুহূর্তে বাড়ি আসতে বল ময়না। আজ রাতেই আমরা ঢাকা যাব। ধানমন্ডি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের 7ম তলায় অপেক্ষা করছি। আরিবাকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার প্রায় 8টা টেস্ট দিয়েছেন। সকাল থেকে ঘুরে ঘুরে সব টেস্ট করিয়ে শেষে ইইজি টেস্টের জন্য অপেক্ষা করছি। উনি রিসিপশনে কথা বলে এসে বললেন, ইইজি টেস্টের ডাক্তার বিকেল 5টার মধ্যে আসবে। এতক্ষণ এখানে বসে থেকে কি করবে? চল মাহিনদের বাড়ি যায়, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আসব। প্রচুর মাথা ব্যথা হচ্ছে। কথাগুলো বলে উনি আরিবাকে কোলে নিলেন। আমি ও কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে ছোট করে বললাম, চলুন। মাহিন উনার চাচাতো ভাই। এখানে একটা বেসরকারি সফটওয়্যার কোম্পানিতে জব করে। বিয়ে শাদী এখনো করেনি। একটা ফ্ল্যাট দুজনে মিলে সাবলেটে থাকে। দুজনেই ব্যাচেলর। আমরা এখানে আসব জেনে মাহিন অনুরোধ করেছে আমরা যেন কোনো হোটেলে না উঠি, যে কয়দিন থাকার প্রয়োজন হয় ওর ওখানেই থাকি। ওর অফিস না থাকলে ও নিজে এসে আমাদের নিয়ে যেত। কাল সারা রাত উনি কেমন মন মরা হয়েছিলেন। প্রয়োজনের বেশি একটাও কথা বলেননি গাড়িতে। হুটহাট ঘুমের মধ্যে ও আরিবাকে জড়িয়ে ধরেছেন, কপালে চমু এঁকে দিচ্ছেন। বুঝতে পারছি উনি ভালো নেই। এত শক্তপোক্ত মানুষ আজ হুট করে যেন ভেঙ্গে পড়েছেন। রিকশাওয়ালাকে উনি গন্তব্যের ঠিকানা জানিয়ে আমাকে নিয়ে উঠে বসলেন। রিকশা চালক অল্প বয়সী কিশোর ছেলে ছিল। হাফ ভাব দেখে মনে হচ্ছে এই কর্মজীবনে বেশি দিন হয়নি তার। ছেলেটি রিকশা চালু করার আগে উনার দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলল, স্যার, যেই জায়গায় যাইবেন সেই জায়গা কি চিনেন? আসলে আমি শহরে নতুন আইছি, তাই অলি গলিতে সমস্যা হয়। ছেলেটির কথা শুনে উনি শান্ত স্বরে বললেন, হুমম চল, আমি রাস্তা চিনি। 10 মিনিট পেরিয়ে গেলেও যখন আমরা গন্তব্যে পৌঁছলাম না, তখন উনি চেতনা ফিরে পাবার মতো চেঁচিয়ে উঠে বললেন, দাঁড়াও, মনে হয় রাস্তা ভুল হয়েছে। কথাগুলো বলে আশেপাশে ফিরে তাকালেন। তারপর ছেলেটাকে পিছনের দিকে ফিরে গিয়ে ডান দিকে যেতে বললেন। আমি সরু চোখে উনার দিকে তাকালাম। মানলাম সময়টা বড্ড কঠিন, তাই বলে এভাবে ভেঙে পড়বে। জীবনে এতটা ভেঙে পড়াও অনুচিত। কোথায়, আমি তো ভেঙে পড়েছি না। হুটহাট কেঁদে ভাসিয়ে দেওয়া আমি তো শক্ত হয়ে রয়েছি। এই সময়টা একটা পরীক্ষার মতো অনুভব হচ্ছে আমার, যেই পরীক্ষায় শুধু উত্তীর্ণ নয়, ভালো ফলাফল ও আবশ্যক। আর ইনশাআল্লাহ আমরা তা পারব। মনে এক আকাশ পরিমাণ সাহস সঞ্চয় করে বিকেলের জন্য আমি নিজেকে প্রস্তুত করলাম। ইইজি টেস্ট করতে পেশেন্টকে ঘুমিয়ে দিতে হয়। অনেক চেষ্টা করেও আরিবাকে ঘুমিয়ে দিতে না পেরে অগত্যা উনারা ওকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমিয়ে দিলেন। ভেতরে শুধু আমাকেই থাকতে দিলেন। মাথায় অগণিত তার লাগিয়ে প্রায় 30-40টা পৃষ্ঠায় ওর রিপোর্ট বের হয়ে আসল। বুকের মধ্যে উথাল পাতাল শুরু হলো আমার। নিজেকে শান্ত করতে দোয়া দরুদ পাঠ করতে লাগলাম। রাত 10টায় আরিবার সব রিপোর্ট হাতে পেলাম। রিপোর্ট ডাক্তারকে দেখালে ডাক্তার সব রিপোর্ট নরমাল বললেন। শুধু ইইজি টেস্টের রিপোর্ট আমার সামনে ধরে বললেন, দেখ মা, তোমার মেয়ের মস্তিষ্কে একটা ছোট্ট সমস্যা রয়েছে। সেটা হলো ঘুমের মধ্যে ওর মস্তিষ্কে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ চলাচল করে। এটা এক ধরনের মৃগী রোগ। পৃথিবীতে বহু ধরনের মৃগী রোগ রয়েছে, তার মধ্যে এইটা একটা। ডাক্তারের কথা শুনে বুকটা যেন হু হু করে উঠল। উনি ভেতরে আসেনি, আরিবাকে নিয়ে বাহিরেই অপেক্ষা করছেন।
আমি একাই এসেছি ভেতরে। বাবা বয়সী ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে হয়তো আমার কষ্টটা অনুভব করলেন। তবে উনি আমাকে কিছু বলার আগেই আমি কাঁপা কাঁপা গলায় উনাকে বললাম, আচ্ছা, ও কি কখনোই সুস্থ হবে না? আমার কথায় ডাক্তার খুব কনফিডেন্সের সাথে বললেন, ইনশাআল্লাহ মা ভালো হয়ে যাবে, তবে ওর চিকিৎসা চালিয়ে যেতে হবে। বয়সের সাথে সাথে ওর সমস্যাটা বাড়ছে না কমছে, বা নির্মূল হয়ে গিয়েছে কি না তা জানতে তোমাদের ওর চিকিৎসা চালিয়ে যেতে হবে। ডাক্তারের কথায় একটু সত্যি ফিরে পেলাম। ডাক্তার আরিবাকে শুধু একটা মাত্র ঔষধ দিলেন এবং বারবার করে বললেন, পরিমাপের এক ফোঁটা যেন কম অথবা বেশি না হয়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে উনাকে না দেখে উঠে দাঁড়ালাম। সারাদিনের বিধ্বস্ত শরীর নিয়ে বাসায় এসে শুয়ে পড়েছিলাম। মাহিন আর উনি বাহিরে খাবার নিতে গিয়েছিল। তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। জানি না ওরা কখন এসেছেন। এমনকি খাওয়াও হয়নি। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, তাই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে বের হতেই অনুভব হলো উনি বেকনিতে রয়েছেন। গুটি গুটি পায়ে বেকনিতে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখে উনি শান্ত স্বরে বললেন, উঠে গেছ? টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নাও। উনার কথা কোনো প্রতিক্রিয়া না জানিয়ে আমি চুপচাপ উনার কোলের উপর গিয়ে বসলাম। উনি মুচকি হেসে কোমর জড়িয়ে ধরলেন। আমি উনার গলা জড়িয়ে ধরতেই উনি আমার বুকের মধ্যে মাথা গুজে দিলেন। উনার জোরে জোরে নিঃশ্বাস বলে দিচ্ছি উনি খুব কষ্ট পাচ্ছেন। মুহূর্তেই নিঃশ্বাসের শব্দ যেন তীব্র হল। নাক টানার শব্দ পেতেই আমি দ্রুত উনার মাথাটা ধরে মুখটা আমার সামনে আনলাম। উনি জোর খাটিয়ে উনাকে দেখতে না দিয়ে পুনরায় আমাকে জড়িয়ে ধরলেন। বুকে মুখ গুজে নিজেকে আড়াল করার চেষ্টা করলেন। আমি উনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শান্ত স্বরে বললাম, এভাবে ভেঙ্গে পড়লে চলবে না। আমাদের শক্ত হতে হবে। শক্ত হাতে সবকিছু মোকাবেলা করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ তিনি নিরাশ করবেন না। তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। বান্দার চোখের পানি নাক পর্যন্ত আসার পূর্বেই তিনি দোয়া কবুল করেন। আমরা চাইব, উনি আমাদের ফিরিয়ে দিবেন না। ইনশাআল্লাহ আমাদের সন্তান সুস্থ হয়ে উঠবে। আমার কথায় উনি আলিঙ্গন গাঢ় করলেন। শান্ত স্বরে ফিসফিসিয়ে ইনশাআল্লাহ বললেন। ধীর কণ্ঠে বিড়বিড় করে বললেন, শক্ত হব, কঠিনভাবে সব মোকাবেলা করব। তবে তুমি কিন্তু এভাবেই পাশে থাকবে সারা জীবন, ঠিক আছে? উনার কথায় বুকটা ধক করে উঠল। এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলেও এখন কেন জানি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। উনার মাথাটা বুকের মধ্যে চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠলাম। উনি কোমর আরো গভীরভাবে জড়িয়ে ধরলেন। ছেড়ে দিলেই মনে হয় হারিয়ে যাব। এমন গভীরভাবে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, আল্লাহর কাছে আমি তোমাকেও চেয়ে নিব। ইনশাআল্লাহ উনি আমাকে ফিরিয়ে দিবে না। সর্বনিম্ন আরও 30টা বসন্ত আমি তোমাকে পাশে চাই। প্রতিটি বসন্তে পলাশ ফুলের মালা গেথে তোমার খোপায় পরিয়ে দিতে চাই। ঝুম বৃষ্টিতে খামার বাড়ির বারান্দায় বার্ধক্য জীবনটা দুজনে চা খেতে খেতে কাটিয়ে দিতে চাই। হাড় কাঁপানো শীতের সকালে তোমার হাত ধরে খালি পায়ে নদীর পাড়ে হাঁটতে চাই। আরও অজস্র ইচ্ছে বাকি প্রিয়। কাল আরিবার চিকিৎসা শেষ হলেও আজ আমার চিকিৎসা বাকি। সকাল সকাল সবাই বেরিয়ে পড়লাম। মহিলা একজন ব্রেস্ট সার্জন ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাকেও মোট 5টি টেস্ট দিয়েছেন। ব্রেস্টের আল্ট্রাসনোগ্রাফি, আর হুট করে ওজন বেড়ে যাওয়ার জন্য হরমোন টেস্ট, থাইরয়েড টেস্ট করতে বললেন।
সব টেস্ট শেষ করে আবার আমরা মাহিনের বাসায় ফিরে আসি। যেহেতু রাত 10টায় রিপোর্ট দিবে আর কাল সকালে ডাক্তারকে দেখাতে হবে, তাই আমরা চলে আসলাম। রাতে রিপোর্ট নিতেও আমি আর যাইনি, উনি গিয়ে নিয়ে এসেছেন। এইদিকে আরিবাকে নিয়ে খুবই বিপদে পড়ে গিয়েছি। ঔষধ খেতে চাইছে না, জোর জবরদস্তি করেও খাওয়ানো সম্ভব হচ্ছে না, আর মুখে দিলেও গিলছে না, বমি করে দিচ্ছে, কান্না করছে। যেখানে ডাক্তার বারবার সাবধান করেছেন ঔষধের পরিমাপ ঠিক রাখতে, মাথা যেন এত প্রেসার আর নিতে পারছে না। দম বন্ধ হয়ে আসছে মাঝে মাঝে, রেগেও যাচ্ছি মাঝে মাঝে। হুট করে জীবনে যেন বিষণ্ণতা ভিড় করছে, সব কিছু কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। রাতের গাড়িতে বাড়ি ফিরব, তাই কাপড়গুলো গুছিয়ে ব্যাগে তুলছি। সকালে রিপোর্ট নিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। শরীরে হরমোনের মাত্রা বেড়ে গিয়েছে, যার প্রভাবে ব্রেস্টের মাঝে আঙ্গুরের থোকার মতো পানি জমেছে এবং আন্ডারআর্মের শিরা উপশিরায় ইনফেকশন হয়েছে, যার কারণে ব্রেস্টে খাবার, পানি, অক্সিজেন বা প্রয়োজনীয় কোনো কিছুই প্রবেশ করতে পারছে না। তাই এমন যন্ত্রণা হচ্ছে বা স্কিনে পরিবর্তন আসছে বা আরও যেই সব সমস্যা হচ্ছে, সেইটা এই জন্যই হচ্ছে। ডাক্তার যখন আমাদের এইসব কথা জানালেন, উনি তখন উদ্বিগ্ন কণ্ঠে বলছিলেন, এই সমস্যাগুলোর কারণে ওর কি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে? যদি হয়ে থাকে তাহলে এখনই আমাকে বলে দিন, আমি চিকিৎসার জন্য ওকে নিয়ে এখন এই দেশের বাহিরে চলে যাব। উনার কথায় ডাক্তার বলেছিলেন এমন কোনো সমস্যা না হওয়ারই কথা, তবে আমাকে একটু সচেতন হতে হবে, নিয়মিত ঔষধ খেতে হবে, 3 মাস পুরোদমে চিকিৎসা চালিয়ে যেতে হবে। এই 3 মাসে প্রতি মাসে একবার আমাকে এখানে আসতে হবে চেক আপ করতে। কিছু নিয়ম দিয়েছেন, সেগুলো মেনে চলতে হবে। দুধ চা, দুধ কফি সারা জীবনের জন্য নিষেধ। সব প্রকার জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া নিষেধ। এত কিছুর মাঝেও আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ক্যান্সার নামক মরণ ব্যাধি থেকে আল্লাহ রক্ষা করেছেন। কথাগুলো ভাবতে ভাবতে কাপড় গুছানো শেষ করলাম। এই পৃথিবীতে কেউ পরিপূর্ণভাবে বাঁচতে পারে না। তুমি যোগ্যতা চাইবে তাহলে সৌন্দর্য পাবে না, সৌন্দর্য চাইবে তো যোগ্যতা পাবে না, যদিও ভাগ্যক্রমে পেয়েও যাও। জীবন তোমার থেকে কিছু একটা কেড়ে নেবে, দিন শেষে তুমি অপরিপূর্ণই থেকে যাবে। জীবনের সবচেয়ে বীভৎস সময় কেটেছে এই 3 মাস। কড়া কড়া ঔষধের ডোজে প্রায় শয্যাশায়ী অবস্থা হয়েছিল আমার। দিনে অন্তত 25টা ঔষধ সেবন করতে হতো। সকাল হতে বিকেল 4টা অবধি বিছানায় পড়ে ছটফট করতাম। হুঁশ জ্ঞান সব লোপ পেয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমার। এই 3 মাস আরিবার দিকে একটুও লক্ষ্য রাখতে পারিনি। সবকিছু ওর দাদা, দাদি, বাবা আর ময়না করতেন। আমি কিছুই ঠিকমতো করতে পারতাম না। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত বিছানায় পড়ে থাকতাম। কোনো দানা পানি পেটে দিতে পারতাম না। ঔষধ খেতে হবে তাই জোর করে সকালে উনি অল্প কিছু খাইয়ে দিতেন। তারপর যখন দুপুর পেরিয়ে যেত, একটু আরাম পেলে উঠে দাঁড়িয়ে গোসলে যেতাম। ঝর্ণা ছেড়ে গোসল দিতাম। বালতি থেকে মগ দিয়ে যে পানি গায়ে ঢেলে দিব, সেই শক্তিও কুলিয়ে উঠতে পারতাম না। দুর্বলতায় অনেক সময় তো কাপড় পরতেও হাত পা কাঁপত। চিৎকার দিয়ে ময়নাকে ডাক দিই তখন। ও দৌড়ে এসে আমাকে কাপড় পরতে সাহায্য করে, হাত ধরে ঘরে নিয়ে যায়। ক্ষুধায় নেতিয়ে থাকা আমি ওকে খাবার আনতে বললে, ও ঘরের মধ্যেই খাবার এনে দেয় আমাকে। নিজের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ি অনেক সময়।
বাড়ি থাকলে উনিও ময়নার মতো আমাকে আগলে রাখেন। কখনো কখনো খাবার খাইয়ে দেন। বিকেলের দিকে শরীর মোটামুটি ভালোই থাকে। জ্যৈষ্ঠ মাসের 1 মাস রাজশাহী গিয়ে থেকে এসেছি। ধান, আম সবকিছু নিয়ে বাড়িতে ব্যাপক ব্যস্ততা শুরু হয়েছিল তখন। তার মধ্যে রমজান মাস শুরু হয়েছিল। সব মিলিয়ে আরিবা, আমাকে নিয়ে সবার হিমশিম খাওয়ার মতো অবস্থা। উনি তো সারাদিন সময় পেতেন না। তাই আমি আরিবাকে নিয়ে সবার সাথে আলোচনা করে রাজশাহী চলে গিয়েছিলাম। বহু কষ্টে 15টা রোজা করলেও 15টা করতে সক্ষম হয়নি। উনি ঈদের 2 দিন আগে এসে আমাদের সাপাহার নিয়ে গিয়েছিলেন। ঈদের পরের 1 মাসও আমি অসুস্থ ছিলাম। মুখ থেকে স্বাদ উঠে গিয়েছিল। লবণ, ঝাল কিছুই বুঝতাম না। মনে পড়ে ঈদের 3য় দিন আব্বু আম্মু এসেছিলেন আমাদের এখানে। আমি একটু আরাম বোধ করছিলাম সেদিন। মা, ময়নার হাতে হাতে লেগে এটা ওটা সাহায্যও করছিলাম। হুট করে শখ হল, কাঁচা ঝাল বেটে মুরগির মাংসের ভুনা করব। আব্বু রোজায় খেতে চেয়েছিলে, তবে আম্মু রান্না করেননি। তাই আমি রান্না করার ইচ্ছে প্রকাশ করলাম। প্রথমে মা নিষেধ করলেও পরবর্তীতে সম্মতি জানিয়ে উঠে আসেন। খুব শখ করে সবার জন্য মাংস রান্না করেছিলাম। আমি গোসলে যাওয়ার সময় সবাইকে টেবিলে খেতে দেখে গিয়েছিলাম। যখন গোসল সেরে ফিরি, তখন দরজায় দাঁড়াতেই ভেতর থেকে বাবার ফিসফিসিয়ে বলা কিছু কথা শুনতে পেলাম। ময়না, তাড়াতাড়ি মাংসে লবণ দিয়ে গরম করে আনো তো মা। আর ভুলেও তোর ভাবি যেন এ কথা না জানে। ও হয়তো লবণ দিতে ভুলেই গেছে। বাবার কথা শুনে কষ্ট হলেও ভালোও লেগেছিল। কয়জনই বা এমন পরিবার পায়। বড় ভাগ্য করে এমন পরিবার পাওয়ার জন্য আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেছিলাম। খুব স্বাভাবিকভাবে উনাদের কথা শেষ হলে উপরে নিজের ঘরে চলে গেলাম। বিষয়টা যে আমি জেনে গেছি সেইটা উনাদের বুঝতে দিলাম না। থাক, উনারা যখন চাইছেন না আমি বিষয়গুলো জানি। তবে তাই হোক। দেখতে দেখতে পেরিয়ে গেছে আরও 2টা বছর। সময়ের কাঁটার সাথে বদলে গেছে প্রতিটি মানুষের জীবন। একদিকে পরিবারে আরও একটা নতুন সদস্য বেড়েছে, অন্যদিকে জীবন থেকে হারিয়ে গিয়েছে আমাদের প্রিয় নানা ভাই। গত বছর শীতে হুট করেই তিনি চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমিন। এইদিকে রাইয়া আর ভাইয়ার মেয়ে হয়েছে। মাশাআল্লাহ, সেটাও গুটি গুটি পায় পুরো বাড়ি ছুটোছুটি করে। স্বভাবে মেয়েটা খুবই অস্থির হয়েছে। ওর অস্থিরতা ছুটোছুটি দেখে মাঝে মাঝে ভাইয়া বলেন, একদম মায়ের মতো হয়েছে। ব্যাস এতটুকুতেই শুরু হয়ে যায় রাইয়ার বকবকানি। মুখ ফুলানো, চোখ পাকানো, এবং সম্পূর্ণ অস্বীকার সে মোটেও দুষ্টু ছিল না এবং নয়। অন্যদিকে আরিফা আপু একেবারে দেশে চলে এসেছেন। আয়ানকে স্কুলে ভর্তি করিয়েছেন। তবে দুলাভাই এখনো আসেনি, উনি আরও 2-3 বছর পর আসবেন। ময়না আজও আমাদের পরিবারের একজন সদস্য হয়ে রয়েছেন। যেহেতু ওর বয়স কম, তাই মা এবং আমি ওকে আবার নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করলে ও কেঁদে নিয়ে একাকার হয়ে গেছে এবং বলেছে বিয়ে শাদির মধ্যে ও আর নেই। 2টা সন্তানকে মানুষের মতো মানুষ করে, ছেলেকে কর্ম আর মেয়েকে বিয়ে দিয়ে বাকি জীবনটা ও আমাদের সাথেই কাটিয়ে দিবে। নানি এখন আমাদের সাথে থাকেন। যেহেতু উনার 3 মেয়ে ছেলে নেই, তাই উনাকে মেয়েদের সাথে থাকার কথা বলাতে উনি বড় মেয়েকেই বেছে নিয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করেছেন, রাজশাহী শহর এলাকা, সেখানে নানির দম বন্ধ লাগে। সারাদিন বাড়ির মধ্যে থাকতে পারবে না, তাই রাজশাহী বাতিল করেছেন। আর ছোট খালার পরিবার যৌথ পরিবার,
সবাই একসাথে থাকেন। সেখানে নানি গিয়ে থাকলে সবাই কি মনে করবেন না করবেন, তাই সেখানেও বাতিল। আর আমাদের এখানে গ্রাম্য পরিবেশ, মাটির বাড়ি। তার চেয়ে বড় কথা উনি বড় নাতি আর বড় নাতনির কাছে থাকতে চায়, কোনো মেয়ের কাছে নয়। সেই জন্যই নাকি আমাকে উনার সাথে বিয়ে দিয়েছেন। শেষ বয়সে মেয়েদের আশা উনি রাখতে চান না, বড় নাতির আশা করেছেন। কথাগুলো বলতে বলতে নানি আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন, ঘন ঘন চোখ মুছছিলেন। এইদিকে পরিবারের মধ্যে নতুন এক প্রেম কাহিনী শুরু হয়েছে বললে ভুল হবে। 3 বছর পেরিয়ে গেছে নাকি তাদের রিলেশনের। তারা আর কেউ নয়, আমার প্রাণপ্রিয় ছোট খালার মেয়ে রাইসা আর আরিফা আপুর দেবর সাবিদ। সাবিদ 1 বছর হলো লেখাপড়া শেষ করে একটা বেসরকারি কোম্পানিতে জব করছে, আর রাইসা রাজশাহীতে এইবার অনার্সে ভর্তি হয়েছে। সাবিদ রাইসাকে বিয়ে করতে চায়, তাই আরিফা আপুকে সবটা জানিয়েছে। কয়েকদিন পর আরিবার জন্মদিনে পুরো পরিবারকে খাওয়াবেন আমার শ্বশুর। সেদিন ওদের বিয়ে আলোচনা ও হয়তো সেরে ফেলবেন সবাই। আরিবাও আলহামদুলিল্লাহ ভালো আছে। এই 2 বছরে ওর আর কোনো সমস্যা দেখা দেয়নি। ঔষধ ও বন্ধ রয়েছে প্রায় 1 বছর। সামনে বছর আবার ওকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো আছে, তবে এখন খুবই ব্যস্ত থাকে। তবে সারাদিন দেখা না হলেও ঈশার নামাজের পর উনি বাড়ি ফিরেন। ভালোবাসার কমতি রাখেন না আমার প্রতি। তবে নতুন এক বাজে অভ্যাস হয়েছে উনার। রোজ রাতে ভাত আমার হাতে তুলে খাওয়াতে হয়, আর যদি না খাওয়াই ক্লান্তিতে না খেয়েই ঘুমিয়ে পড়ে। বুঝতে পারি সারাদিন অনেকটাই ধকল যায় উনার, তাই রাতে খাওয়াই দেই বেশিরভাগ। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। 3 মাস চিকিৎসার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ রয়েছি। তবে হরমোনের সমস্যা তো, তাই ওজন কমেনি, এবং মাঝে মধ্যে ব্রেস্টে একটু পেইন হয়। তখন নাপা খেলে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যায়, এবং নিয়মিত বাড়িতেই নিজে নিজে চেকআপ বা লক্ষ্য করি আরও কোনো সমস্যা হচ্ছে কিনা। তবে 3 মাস পর ব্রেস্টের ঔষধ খাওয়া শেষ করতেই আরেকটা অসুখ শরীরে বাসা বেঁধেছে আমার। সেইটা হলো সিস্ট। তার জন্য আবার আমাকে 3 মাস চিকিৎসা করাতে হয়েছে। পরপর 6 মাস আমি ঔষধের উপরই ছিলাম। তবে ডাক্তার বলেছেন আমার সিস্টের মধ্যে ভালোটা পানির বলের মতো, ভেঙে পড়লে সেরে যাবে। সিস্ট হয়েছে শুনে প্রথমেই মনে হয়েছিল আর বাবু নিতে পারব কি। তবে ডাক্তার বলেছেন তখন আবার বাবু কনসেপ্টের জন্য আবার চিকিৎসা করতে হবে, তাহলেই ইনশাআল্লাহ কনসেপ্ট করব। তবে আমি বিগত 2 বছরে আর ডাক্তার মুখো হয়নি। সব সমস্যা ঝেড়ে ঝুড়ে স্বামী, সন্তান, সংসার এবং ইবাদত বন্দেগীতে মন দিয়েছি, আর নিজেকে আল্লাহর নিকট অর্পণ করেছি। তিনিই উত্তম পরিকল্পনাকারী। তিনি যা করবেন ইনশাআল্লাহ তাই মঙ্গল। আজ আরিবার 5তম জন্মদিন। পুরো পরিবার অনেক দিন পর আজ একত্রিত হয়েছি। বাড়িটা একদম উৎসব মুখর হয়ে উঠেছে। চারিদিকে খাবারের গন্ধে মৌ মৌ করছে। এই উৎসব মুখর পরিবেশে দম নেওয়ার মতো সময় পাচ্ছি না আমি। এদিক থেকে ওদিক শুধু ছুটোছুটি করতেই সময় পেরিয়ে যাচ্ছে। সারাদিনের ব্যস্ততা কাটিয়ে রাতের খাবার খেয়ে সবাই বারান্দায় পার্টি ফেলে বসলাম। সারাদিন তীব্র গরম থাকলেও এখন পরিবেশ অনেকটাই শীতল। তবুও উনি 2 পাশে 2টো স্ট্যান্ড ফ্যান সেট করলেন। পুরো পরিবার গোল হয়ে বসলাম। ছোট বড় নানা আলোচনায় মত্ত হলেন সবাই।
শেষে রাইসা আর সাবিদের বিয়ের কথাও পাকাপাকি হল। কিছুদিন পর ফোনে ডেট ফিক্সড করে জানিয়ে দিতে চাইল সাবিদের মা। সব আলোচনা শেষ করে বড়রা সবাই যে যার মতো ঘুমাতে গেলেন। তবে ছোটরা সবাই পরিকল্পনা করলাম, আজ রাত সবাই এখানেই শোব। খোশ গল্পে কাটিয়ে দিব সারা রাত। পরিকল্পনা মোতাবেক আমি আর উনি কাঁথা বালিশ আনতে উপরে গেলাম। ঘরে প্রবেশ করতেই উনি পিছন থেকে পেটে আঙ্গুল দাবিয়ে কাঁধে মুখ গুজে জড়িয়ে ধরলেন। কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, কতদিন পর তোমাকে শাড়িতে দেখলাম, ইচ্ছে হচ্ছে শুধু আদর করি। উনার কথায় মুচকি হেসে বললাম, এখন থেকে রোজ পরব ছাড়ুন। আমার কথায় উনি গালে অজস্র চুমু দিতে দিতে গলায় চুমু দিলেন। পরবর্তীতে কোমর ঘুরিয়ে সামনাসামনি করে আচমকায় ওষ্ঠে ওষ্ঠ ডুবিয়ে দিলেন। বাড়ি ভর্তি মানুষ আর উনার এমন পাগলামিতে উনাকে দ্রুত সরিয়ে দিলাম। জোরে নিঃশ্বাস ছেড়ে মেকি রাগ দেখিয়ে বললাম, বাড়ি ভর্তি লোকজন, আর এসব হচ্ছে টাকি হুম। আমার কথায় উনি রসিকতার স্বরে বললেন, আমার যে খালি বউ বউ পাচ্ছে। উনার কথায় কি আর বলবো, তাই চুপচাপ আলমারি থেকে কাঁথা বালিশ নিয়ে উনার হাতে কয়েকটি ধরিয়ে দিয়ে নিজে কয়েকটা বালিশ নিয়ে নিচে নেমে এলাম। বাতাবি গাছের ফাঁক দিয়ে আকাশের চাঁদটাকে দেখা যাচ্ছে। সে তার জ্যোৎস্নায় সবকিছু আলোকিত করে রেখেছে। বারান্দায় সারিভাবে সবাই শুয়ে রয়েছি। ডান পাশের শুরুতেই শুয়ে আছেন উনি। উনার পাশে রয়েছি আমি, আমার পর আরিফা আপু, তারপর রাইয়া, তারপর ভাইয়া। ভাইয়ার পর সাবিদ আর রাইসা। তবে তাদের যেহেতু বিয়ে হয়নি, তাই তাদের মাঝে দূরত্ব বজায় রাখতে 3 বাচ্চাকে তাদের মাঝে গছিয়ে দেওয়া হয়েছে। আইডিয়াটা অবশ্য রাইয়ার। সে তার বিশ্ববিখ্যাত জ্ঞান থেকে নিজেই এই বুদ্ধি বের করেছে এবং নিজেই এই দৃশ্য দেখে হেসে হেসে লুটোপুটি খাচ্ছে। এত কিছুর মাঝে অসহায় সাবিদ যেন ভীষণ লজ্জা পাচ্ছে। তবে বাচ্চাদের ওদের মধ্যে ঢুকিয়ে দিলও। শুধু আয়ান ব্যতীত আরিবা আর নূর দুজনেই ছুটোছুটি করছে। নূর তো সবার পেটের উপর দিয়ে পার হয়ে একবার ওর মায়ের কাছে যাচ্ছে, তো একবার আমার কাছে আসছে। পুনরায় গিয়ে ওর করা বিছানায় ধপ করে শুয়ে পড়ছে। তার সাথে আরিবাও ছুটোছুটি করছে। তবে আয়ান চুপচাপ শুয়ে রয়েছি। বাচ্চা হিসেবে আয়ান অনেকটাই গম্ভীর এবং শান্ত স্বভাবের। ওর হাবভাব দেখে মনে হয় ও একদম ম্যাচিওর জেন্টলম্যান। এই দুষ্টু দুইটার অত্যাচারে নির্ঘাত ও বিরক্ত হচ্ছে এবং অনেকক্ষণ সবকিছু কেমন শান্ত ভেবে মাথা তুলে তাকালাম। তবে যা দেখলাম তাতে আমি মুচকি হাসতেই। রাইয়াও মাথা তুলে তাকালো। দেখতে পেলাম আরিবা খেলতে খেলতে বালিশ ছাড়াই ঘুমিয়ে আছে, আর আয়ান যত্ন সহকারে আরিবার মাথা ঠিক করে একটা বালিশ দিয়ে দিল। তারপর আরিবার সামনে নেমে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে মাঝখানে একটু দূরত্ব রেখে শুয়ে পড়ল। রাইয়া আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে রসিকতা করে বলল, আরেকটা কাজিন রিলেটেড গল্প হবে নাকি দোস্ত? ওর কথায় চোখ মুখ কুচকে রাগী লুকে ওর দিকে তাকাতেই রাইয়া আবার ওদের দিকে তাকালো। ওর সাথে আমিও তাকিয়ে যা দেখলাম তাতে প্রচণ্ড হাসি পেল আমার। এতক্ষণ আয়ানের আরিবার প্রতি কেয়ার নেওয়া নূর চুপচাপ দেখলেও এখন আরিবার উপর দিয়ে উঠে আরিবা আর আয়ানের মাঝে ঠেলে ঠুলে নিজের জায়গা করে আয়ানকে জড়িয়ে শুয়ে পড়ল। বিষয়টা দেখে আমি মুচকি হাসি দিতেই রাইয়া পুনরায় কনফিউজড মুখে আমার দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বলল, দোস্ত ট্রাই এঙ্গেল কাজিন রিলেটেড গল্প হবে না তো আবার? সমাপ্ত।